একটা স্থিতিশীল অর্থনীতির জন্য একটা স্থিতিশীল এবং টেকসই আর্থিক প্রতিষ্ঠান দরকার বাংলাদেশে। বিগত সময়ে আমাদের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে সুশাসনের ঘাটতি দেখা গিয়েছিল, অর্থ পাচারের যে ঘটনা ঘটেছে, এর ফলে আমাদের ব্যাংকিং খাত এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো একটা ভঙ্গুর পর্যায়ে রয়ে গেছে। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতকে সুশাসন বা ব্যাংকিং খাত সংস্কারে বড় ধরনের কিছু উদ্যোগ নিয়ে যাবে। আমরা গত 1.5 বছরে সেই ধরনের কোনো কিছু দেখতে পারিনি, বরং অনেক কিছুই পলিটিসাইজড হয়েছে, রাজনীতিকীকরণ হয়েছে এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই সিদ্ধান্তগুলো এসেছে। এইবার সরকার বলছে, বাজেটের প্রতিশ্রুতি আছে যে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং খাত সংস্কার তারা অগ্রাধিকার দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে এবং এই লক্ষ্যে তারা বেশ কিছু উদ্যোগও গ্রহণ করছে। তো এই উদ্যোগগুলোর মধ্যে আমরা আশা করি যে সামনের দিনগুলোতে ব্যাংকিং খাত সংস্কারে আমরা একটা সুন্দর আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকিং খাত দেখতে পাবো, যেই ব্যাংকিং খাত বেসরকারি বিনিয়োগের জন্য বড় সহায়ক হয়ে উঠবে। কিভাবে এত টাকা যদি ব্যাংক থেকে নেওয়া হয়? ব্যাংকে আপনি বলেছেন ব্যাংকের যদি আস্থা ফিরে আসে সাধারণ মানুষের, তাহলে কি করবে? সাধারণ মানুষ ব্যাংকে তার আমানতটা রাখবে। ব্যাংকে যখন আমানত রাখবে তখন ব্যাংকের তারল্য বাড়বে, আর ব্যাংকের তারল্য বাড়লে ব্যাংক বেসরকারি খাতেও ঋণ দিতে পারবে, সরকারি খাতেও ঋণ দিতে পারবে। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, যেটা হাফিজ ভাই উত্তর দিয়েছে, যে সরকারি বেসরকারি বিনিয়োগ। আমরা যদি বাজেটের দিকে তাকাই, বিনিয়োগ সরকারি বেসরকারি বাজেটে কি আছে? এই প্রস্তাবিত বাজেটে বিনিয়োগের লক্ষ্যমাত্রা জিডিপির প্রায়, সরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা 13% উপরে, বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা জিডিপির 21% উপরে, এবং 2030-31 সালের মধ্যে এই দেশের মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করার একটা প্রস্তাব রয়েছে বাজেটে। এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, যেটাকে আমরা এফডিআই বলি, সেটা 2.7% উন্নীত করার একটা প্রস্তাব আছে। তো এই বিনিয়োগকে আনার জন্য বা বিনিয়োগ বাড়ানোর জন্য কী ধরনের উদ্যোগ বাজেটে প্রস্তাব করা হয়েছে আমরা যদি একটু দেখি। প্রথমে আছে যে এই যে প্রশাসনিক সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস। সরকারের যে 4টা সংস্থা আছে বিনিয়োগের জন্য, বিডা, পিপিপি, তারপর হাইটেক কর্তৃপক্ষ, ব্যবজা, এগুলোকে একটা সংস্থায় আনার উদ্যোগ আছে। লাইসেন্স সহজকরণ। আমার পাশে আছে একজন ব্যবসায়ী, তাদেরকে একটা ব্যবসা শুরু করার সময় 43টা লাইসেন্স লাগে। 43টা লাইসেন্স, আপনি চিন্তা করেন। এবং এই লাইসেন্স আবার নবায়ন করার জন্য প্রতি বছর নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। আমি এমনও শুনেছি যে এটা সিটি কর্পোরেশনের হলে সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের বাইরে হলে যেগুলো ইউনিয়ন পরিষদ, আমাকে একজন ব্যবসায়ী বলেছে একটা কারখানা স্থাপনের জন্য একজন ইউনিয়ন পরিষদের কাছ থেকে লাইসেন্স নেওয়ার জন্য 1.5 বছর অপেক্ষা করতে হয়েছে। এবং সেই অপেক্ষার পর সেই কার্যক্রম আবার শুরু করার জন্য ডিসির কাছে আবার নতুন করে ওই ভূমি কর বা ভূমি ট্যাক্স এগুলোর জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো ব্যবসা বাণিজ্য যদি সহজ হয় তখন কিন্তু ব্যবসায়ীরা এমনিতেই বিনিয়োগের দিকে যাবে। আরেকটা বিষয় আছে যেটা করা হয়েছে, যে মূলধন ও লভ্যাংশ প্রত্যাহার। বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রয় ও ব্যবসা বন্ধের এবং লভ্যাংশ মূলধন সহজে যাতে নিজ দেশে ফেরত নিতে পারে, এর জন্য একটা প্যাকেজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে অর্থমন্ত্রী বলেছেন। আর এরই মধ্যে আমরা দেখেছি বন্ধ কারখানা সচল করতে একটা প্রণোদনা রাখা হয়েছে, যেখানে প্রায় 60,000 কোটি টাকার বিশেষ তহবিল বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। তারপর দীর্ঘমেয়াদী কর অবকাশ, এইটা একটা বিষয় আছে। নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এগুলোকে 2035 সাল পর্যন্ত সম্পূর্ণ আয়কর মুক্ত ঘোষণা করা দেওয়া হচ্ছে। আর বিষয় হচ্ছে যে অবকাঠামো এবং মেগা প্রকল্প, এগুলো প্রশ্ন হচ্ছে এগুলো অব্যাহত থাকবে কিনা।
আমরা বিগত সময়গুলোতে দেখেছি আওয়ামী লীগ সরকারের সময়ের কথা যদি বলি, সেখানে শাসনের ঘাটতি, গণতন্ত্রের ঘাটতি থাকলেও ব্যাপক অবকাঠামো উন্নয়ন ঘটেছে, এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নাই। এখন প্রশ্ন হচ্ছে সেই অবকাঠামো সুবিধাগুলো সঠিকভাবে কাজে লাগানো এবং নতুন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা।